উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প, ভিটে মাটিতে ফেরার আকুতি আশ্রিতদের। রাজধানীর নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনায় অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। ধর্মের নামে বিভেদ তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় একটি মহল, বললেন বিএনপি মহাসচিব। সরকারি দলের লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামায়াত আমিরের। এবং মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতায় ঢুকেছে 60,000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশের চেষ্টার সময় মৃত্যু বেড়ে 34, সীমান্তে সেনা মোতায়েন। প্রবাসের সবাই সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। ঘুরে দেখেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। এ সময় প্রতিনিধি দলের সামনে প্ল্যাকার্ড হাতে দ্রুত মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। শুক্রবার সকাল থেকে নানা কর্মসূচিতে ব্যস্ত বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরের ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। প্রায় 4 ঘন্টা ধরে উখিয়ার মধুরছড়া মেগা ক্যাম্প ঘুরে দেখেন গোরের নেতৃত্বে 14 সদস্যের মার্কিন প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উখিয়ায় প্রবেশকালে রাস্তার দুপাশে শত শত রোহিঙ্গা অবস্থান নেন। তাদের হাতে ছিল স্বদেশে ফেরার আকুতি নিয়ে ব্যানার আর প্ল্যাকার্ড। রিলিফ আমেরিকার তো মদত সদত বেশি গজ্জিল স্যারমে ইয়ার আগে গজ্জিল অহন আর তো মদত ইয়ান অহন হমি গিয়ে অহন আর তো হাইতে চলতে ফিরে কষ্ট বেশি চিকিৎসা আর কাবা ফাই হিন্দিলা গরি দিব আর আনসারি হাস। প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়াচ টাওয়ারে উঠেন। সেখান থেকে পুরো মেগা ক্যাম্প পর্যবেক্ষণ করেন। এরপর গাড়ি বহন নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘুরে দেখেন একের পর এক 5টি ক্যাম্প। এরপর ক্যাম্প 6-এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিদর্শন শেষে রোহিঙ্গা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সার্জিও গোর। স্থানীয় জনগণের মনে এটাও আছে যে তাদের উপর হিউজ প্রেশার পড়েছে এবং তারা চায় যে যত তাড়াতাড়ি রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা যাতে তাদের দেশে ব্যাক করে এবং রোহিঙ্গারাও যাতে তাদের ব্যাক করে সেটা তারা নিজেরাও চায়। এছাড়া প্রতিনিধি দলটি ক্যাম্প 4-এর গ্যাস বিতরণ কেন্দ্র এবং বর্ধিত 4 নম্বর ক্যাম্পের খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিতরা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখেরও বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি এবং পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের মধ্যে 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একান হেত লাই বুঝি দে তাতো হতান ক্লিয়ার করা উড়ব দে বাকি গিন খতে লই যাব দে হান। 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য নামী মানুষ একতান ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি আমরা সাথে সাথেই প্রস্তুত।
এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দেন সরকার প্রধান। শুক্রবার ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ইসিবি চত্বর, মিরপুর, উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর ও বনানী সহ বিভিন্ন এলাকায় নাগরিক সুবিধা ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও পানি নিষ্কাশন পরিস্থিতি দেখেন সরকার প্রধান। কিছু এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে একটি মহল অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে বিভিন্ন জেলা থেকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ করার প্রত্যয় জানান এলজিআরডি মন্ত্রী। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। যারা ৭১-এর চেতনা ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১-কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এনসিপির উপর আবারও হামলার শঙ্কা জানিয়ে এমন হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির উপর হামলার নিন্দাও জানান তিনি। আলাদা অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করেন, সরকারি দলের অনেকেই চাঁদাবাজিতে জড়িত। হবিগঞ্জের সংঘর্ষে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত আমির। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানান তিনি। বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের কিছু নেতাকর্মী। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নাই। এই দিন সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তারা করছে, সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। কাউকে এককভাবে জুলাইয়ের কৃতিত্ব দাবি না করার আহ্বানও জানান বিরোধী দলীয় নেতা। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
জুলাই পদযাত্রা সমাবেশ শেষে এনসিপির গাড়ি বহরে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে জৈন্তাপুর জুলাই পদযাত্রা শেষে সমাবেশ করে এনসিপি। কার্যক্রম শেষে সিলেটে ফিরছিলেন দলটির নেতাকর্মীরা। পথে হামলায় আহত হওয়ার কথা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে মধ্যরাতে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনেও এ কথা বলেন তিনি। যদিও পুলিশ বলছে নাসিরউদ্দিনের অভিযোগের কোনো সত্যতা নেই। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে বলছিল তার হাত রক্তাক্ত। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলে এক ইটের দাগটা হলো লেগে আছে। এটা সঠিক না, কারণ আমি ওনার গাড়িটাকে ট্রেনে নিচ্ছি একেবারে আমাদের জয়ন্তা গেট পর্যন্ত। সামনে পিছনে আমাদের স্কুল ছিল, কোথাও 1 সেকেন্ডের জন্য এরকম কিছু দিয়ে আমরা দেখি নাই, দাঁড়ায় ওনার গাড়ি। গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত এনসিপি কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধীদের ওপর প্রকাশ্যে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিদ্যুৎ এবং যানবাহনে গ্যাসের দাম বৃদ্ধি করবে, এটার ইফেক্ট সারা দেশে পড়বে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ এই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে। বাক স্বাধীনতার নামে প্রধানমন্ত্রীকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার রাতে রাজধানীতে রাজনীতিবিদদের সম্পর্কে আশালীন বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গণতান্ত্রিক ভাষা ভুলে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বৈরাচার পতনে যারা মাঠে এক কাতারে আন্দোলন করেছেন তাদের মধ্যে সৌহার্দ্য নষ্ট হলে লাভবান হবেন পলাতক আওয়ামী লীগ। তাদের পথ সুগম করতেই অনেকে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। এর আগে মশাল মিছিলটি রাজধানীর মালিটোলা পার্ক থেকে 0 পয়েন্ট হয়ে পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অতীতে যারা আওয়ামী লীগের ছায়া তলে ছিলেন, গুপ্তভাবে রাজনীতি করেছেন, আজকে এসে বিপ্লবী হয়ে গিয়েছেন। আপনারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেন, কোন ধরনের অরাজনৈতিক এবং অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য আপনারা যদি আমাদের নেতার বিপক্ষে করেন তাহলে তো অবশ্যই তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ করেছি। যদি এটা চলমান থাকে আমরা আরো কঠোর কর্মসূচি দিব, প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার ও বিচারের আইনের কোনো ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি না করতে সবার পাশে থেকে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় বিএনপি সরকার। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় বন্দি প্রত্যর্পণ চুক্তিতে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার ও বিচারের মুখোমুখি হবেন। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। মূল ভাবধারা বজায় রেখে জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন করা হবে বলেও দাবি আইনমন্ত্রীর। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা মাফিক কাজ চলছে। কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি
বিদেশিদের সঙ্গেও কথা বলছি। আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী উল্লেখ করে তার রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া সফর করলে এনসিপিকে সহায়তা করবে বিএনপি। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরুদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। এদিকে বরিশালের তথ্যমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের ইতিহাস পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সবার পাশে থেকে কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সরকার। আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। মানুষে মানুষের দ্বন্দ্ব বিভেদ সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বলেন, আক্রান্তদের পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়ালে পরিস্থিতির উন্নতি হবে। আর তরুণদের রক্তদানে উৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন বাঁচাতে রক্তদানের মতো মহৎ কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করে রক্তদাতা সম্মাননা 2026। প্রাতিষ্ঠানিক রক্তদাতা সম্মাননা রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে এই সম্মাননা তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের বাঁচাতে রক্তদানে তরুণদের উৎসাহিত করতে হবে। নানা ধরনের অসংক্রামক ব্যাধির চিত্র তুলে ধরে রোগ প্রতিরোধে গুরুত্ব দেন তিনি। প্রিভেন্টিভ মেজারে গিয়ে আমরা যদি জাতিটাকে বাঁচাতে পারি তাহলে আমরা আর প্রিয়ন্তি এক বেদনার রক্তলিপি আমাদের লিখতে হবে না। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, রোগীর পরিবারের পাশে দাঁড়ানো সহ মানবিক উদ্যোগের মাধ্যমে থ্যালাসেমিয়া পরিস্থিতির উন্নতি সম্ভব। একটি সচেতন মানবিক সমাজ হিসেবে আমরা কিছু পদক্ষেপ নেয়ার প্রয়াস করতে পারি। থ্যালাসেমিয়া যোদ্ধা ও তাদের পরিবারের আশ্বস্ত করা, তারা এই দীর্ঘ কষ্টকর পথ একা অতিক্রম করবেন না, সকলে তাদের পাশে আছে। প্রান্তিক এলাকা পর্যন্ত রোগ শনাক্তে নতুন স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করার পরামর্শ দেন ডাক্তার জুবাইদা রহমান। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। অন্যদের উৎসাহিত করতে নিজের কন্যার নিয়মিত রক্তদানের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। এ যাবৎ তিনি 7 বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ। 31 জুলাই মার্চ ফর জাস্টিস পালন করতে রাজপথে নামেন তারা। পথে পথে পুলিশি বাধায় এদিন আবার উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। গণগ্রেপ্তার, হতাহতদের ঘটনার বিচার, সমন্বয়কদের মুক্তিসহ 9 দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারা দেশকে একত্রিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা। মার্চ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানব নাজমুস সালেহিনের রিপোর্টে। জুলাইয়ের শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম, খুন, গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার, যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়। কিন্তু তাতে বিভ্রান্ত হননি 24-এর গণ অভ্যুত্থানকারীরা। একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা।
এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে বিক্ষোভের পরিবর্তে যাতে সবাই অংশ নিতে পারে এমন কর্মসূচির কথা ভাবছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতারা। তখন আমাদের মনে হয়েছিল যে এই আন্দোলনে হচ্ছে ছাত্র জনতা তো ভূমিকা রাখছেই, একই সাথে আইনজীবী, পেশাজীবী বা সাংবাদিকরা যদি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। এবং সেই দিনই রাতে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি প্রোগ্রাম অন্তত আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন যদি আরও কিছুদিন টেনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আরও কিছু ইউনিক প্রোগ্রাম সাজেশন দেওয়া ছিল। আমরা কালকে কি পরশু দিন কি, যদি 5 তারিখ না আরও 2-1 দিন যায়, তো সেই ক্ষেত্রেও যাতে সব ধরনের প্রোগ্রাম প্রস্তুতি আমাদের যাতে থাকে, বিষয়গুলো ছিল। জুলাই জুড়ে সহিংসতায় হতাহত, গ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 31 জুলাই সবার সমন্বয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। এর প্রস্তাবনাটা হচ্ছে কি যে আসলে হচ্ছে আমরা বললাম না যে প্রত্যেকটা অঙ্গনে মানুষকে কীভাবে কানেক্টেড করা যায়। আমরা ভাবলাম যে আইন অঙ্গনে মানুষকে এভাবে মধ্য দিয়ে আমরা কানেক্টেড করতে পারি। কিন্তু কর্মসূচি সফল করতে দলে দলে রাজপথে শিক্ষার্থীরা পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠি সোটা ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে, যা পুরো জাতিকে উজ্জীবিত করে। হাইকোর্ট এলাকায় নেমে আসেন খ্যাতনামা আইনজীবীরা। ওই সময় লিপি দৌড়ে এসছে এবং বলছে যে দেখ, জানি না এখন কি চলছে, এই যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম চলছে তার উপরেই আক্রমণ চলছে, এখান থেকে ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দৌড়ে যাই, ছাত্রদেরকে যখন পুলিশ ওদেরকে একদম আটকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে, অন্য ছাত্রছাত্রীরা তো ওখানে রেজিস্ট্যান্সটা দিয়েছে, কিন্তু আইনজীবীরাও তাদের পাশে ছিল। 31 জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ঝুলে যায় রিটের শুনানি। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের 31 তারিখ। উত্তাল জুলাইয়ের প্রতিটি দিনই আন্দোলনে রাজপথে নেমে আসছিল সকল শ্রেণী পেশার মানুষ, বাকি ছিল দেশের আইনজীবীরা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই হাইকোর্ট প্রাঙ্গণে নেমে আসেন দেশের খ্যাতিমান আইনজীবীরা। ফলে নতুন করে গতি পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা, এমনকি 1 বছর ধরে দিতে পারছে না অফিস ভাড়াও। আহত জুলাই যোদ্ধাদের দেয়া যাচ্ছে না চিকিৎসা সহায়তাও। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে কাজ চলছে। নূরে আলমের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেপ্টেম্বরে জুলাই শহীদ এবং আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 1 বছর পর থেকে আর্থিক সংকটে পড়তে শুরু করে প্রতিষ্ঠানটি। এখন এই সংকট চরমে। টাকার সংকটে 12 মাস ধরে অফিসের ভাড়া দেয়া যাচ্ছে না, বেতন পাচ্ছেন না কর্মীরা। এখানে বেশিরভাগই চাকরি করেন জুলাই শহীদ পরিবারের স্বজন এবং জুলাই যোদ্ধারা। শুধু শহীদ পরিবার যারা আছে শুধু তারা না, এখানে যতগুলো স্টাফ আছে তারা প্রত্যেকেই না ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো মনোবল নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসী যে এটা ভেঙে গেলে আসলে আহত শহীদ পরিবাররা কোথায় যাবে। জুলাই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যখন কার্যক্রম শুরু করে 383 কোটি টাকার প্রয়োজন থাকলেও অনুদান সহ বরাদ্দ দেয়া হয়েছিল 124 কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে 831টি শহীদ পরিবারকে 42 কোটি এবং 6127 জন আহত ব্যক্তিকে 78 কোটি টাকা সহায়তা দেয়া হয়। তবে বর্তমান আর্থিক সংকটে আহত অনেকেই চিকিৎসা সহায়তাও দেয়া যাচ্ছে না। আহতরা যারা চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে এবং যারা আহতদের মধ্যে যাদের যে প্রাপ্যটা পাওয়ার কথা, এই জায়গাটা যদি সরকার বিবেচনা করে। অজস্র মানুষের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আর এজন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। সংকট কাটাতে সরকার আন্তরিক জানিয়ে শিগগিরই এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের সকল মহলে
যেভাবে সরকার পদ্ধতিগতভাবে বাজেট বরাদ্দ করে, কারণ এগুলো কাজগুলো সরকারেরই কাজ, যেটা আমরা করছি, সেখানে আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকার এটা দেওয়া উচিত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে 1400-র বেশি মানুষ শহীদ হলেও সরকারের গেজেটভুক্ত 843 জন, বাকিদের শনাক্তে কাজ করছে ফাউন্ডেশন। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 3 জনের। শুক্রবার রাত 10টার দিকে দিঘলিয়ার আমবাড়িয়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা নড়াইলের কালিয়া উপজেলার উথলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, স্ত্রী, সন্তান ও শ্যালককে নিয়ে মোটরসাইকেল চালিয়ে খুলনা থেকে নড়াইলের কালিয়া যাচ্ছিলেন শেখ শিহাব। আমবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু সন্তান সহ ফারজানা ও তার বোন রুবিয়া নিহত হন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ঘটনায় আহত মোটরসাইকেল চালক শেখ শিহাবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় 13 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছিল রোহিঙ্গা বোঝাই নৌকা। এ সময় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা 18 রোহিঙ্গাকে উদ্ধার করলেও এখনও 13 জন নিখোঁজ রয়েছেন। এদিকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার কারণ যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি। আশুলিয়ায় পরিত্যক্ত ব্যাগ থেকে শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শুক্রবার দুপুরে খেজুরবাগান এলাকায় দোকানের সামনে একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিতে একটি প্রেসার কুকারের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের ফাঁকা স্থানে বোমটি নিরাপদে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে প্রায় 10 থেকে 12 ফুট উঁচু ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বোমটি সেখানে কারা রেখে গেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুধু মিয়ানমারই নয়, এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে ইয়াবা। কেরানীগঞ্জ সহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় একাধিক সংঘবদ্ধ চক্র ফ্ল্যাট ভাড়া নিয়ে তৈরি করছে ইয়াবা। এরপর সেগুলো ছড়িয়ে দিচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কেরানীগঞ্জে র্যাবের অভিযানে কারখানার সন্ধান পাওয়ার পর এসব তথ্য উঠে এসেছে। গ্রেপ্তার করা হয়েছে এক নারীসহ 4 মাদক কারবারিকে। ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বালুরচরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় র্যাব। একটি ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই অবাক হয় পুরো আভিযানিক দল। ভয়ঙ্কর মাদক ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামালে ভরা পুরো বাসা। বিশেষ মেশিনের সাহায্যে তৈরি করা হতো ইয়াবা। উদ্ধার হয় প্রায় 2000 পিস ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় এক নারীসহ 4 মাদক কারবারিকে। পরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ এই চক্রটি কেরানীগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার চেইনটা মূলত তারা মেনটেন করে। র্যাব জানায়, দেশের বাইরে থেকে নয়, ইয়াবা তৈরির কাঁচামাল ঢাকা থেকেই সংগ্রহ করত চক্রটি। সেসব কাঁচামালের উৎসের খোঁজে চলছে অভিযান। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও তীব্র গ্যাস সংকটের কবলে রাজধানী। সরবরাহের অভাবে বন্ধ বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে যানবাহন চালকরা। রোজগারে টান পড়েছে হাজারো যান চালকের। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশজুড়ে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের প্রভাব পৌঁছে গেছে বাসাবাড়ির চুলা পর্যন্ত। হোঁচট খাচ্ছে রাজধানীর পরিবহন খাত, বিপাকে চালক এবং যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস, ফলে ঘুরছে না গাড়ির চাকা। জমার টাকা আয় করতে গিয়ে দিশেহারা সিএনজি এবং রাইড শেয়ারিং চালকরা। গোটা দিন মিলে মনে করে 2 বা 3 বার করে গ্যাস পাম্পে ঢোকা লাগে। যে জায়গায় 300 টাকা ঢুকবে 50 টাকা 40 টাকার করে গ্যাস পাই, তো গাড়িটা চলায় কিভাবে? 60 টাকা 50 টাকার গ্যাস দিয়ে একটা আপ ডাউন করতে পারি না, গাড়ি বন্ধ হয়ে যায়। ওইলা রাস্তায় টাইনে আনা লাগে, বাইন্দে আনা লাগে, এরকম সিস্টেম। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে যাইয়া অনেক সময় গ্যাস পাই, অনেক সময় পাই না, পাম্প বন্ধ হয়ে যায়। এই পাম্পে পাই না, ওই পাম্পে যাই, ওই পাম্পে পাই না, এই পাম্পে যাই, এটাই করি, আর কি করব। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ কম থাকায় সিস্টেম লস দিয়ে হলেও খোলা রাখতে হচ্ছে পাম্প। এতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মেন লাইনের সাথে এলএনজি যোগ করার কারণে আমরা কিছুটা আর কি গ্যাসের স্বল্পতা পূরণ হয়েছে আর কি। গ্রাহক ভোগান্তি লাঘবে দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ ভোক্তারা। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী ভুল ও মিথ্যা তথ্য দিয়ে জুলাই আন্দোলনকে নিজের কাছে কুক্ষিগত করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কিছু ব্যক্তি নির্বাচিত সরকারকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করে চলেছে বলে মন্তব্য করেছেন তিনি। ডিআরইউতে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। একটা গোষ্ঠী এই নির্বাচিত সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত রাখতে এবং কিভাবে তারা এক ধরনের হঠকারী সিদ্ধান্তে উপনীত হয়েছে। সর্বোচ্চভাবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ধৈর্য ধরে বসে থাকবো আর তারা একের পর এক ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে সমস্ত আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তির কাছে কুক্ষিগত করতে দেওয়া যায় না। 5 আগস্ট জনসাধারণ যে পরিবর্তনের লক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যকে ধূলিসাৎ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার রাজধানীর রামপুরায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অন্যায় এবং এই দেশে বিভাজন করেছে এবং বাংলাদেশকে আরেকটি সংকটের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের সৌভাগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ সেই ফাঁদে পা দেয় নাই। 5ই আগস্টে এই দেশের আপামর জনসাধারণকে পরিবর্তনের লক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যকে ধূলিসাৎ করেছে, নষ্ট করেছে। একটি নতুন ফ্যাসিবাদী দল ধর্মের নামে মানুষকে উত্তেজিত করতে চায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। জাতিবাদী ফ্যাসিবাদকে তাড়িয়েছে, কিন্তু আরেকটা নতুন ফ্যাসিবাদ যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়। সরকার যখন জন আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্যোগ নিচ্ছে, তারা দেশে একটা উত্তেজনা সৃষ্টি করে একটা ঘোলা পানি তৈরি করতে চাচ্ছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মী শেফালি বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দুপুরে নিহতদের বাসায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক। প্রতিমন্ত্রী জানান, নিহতদের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়া হবে। পাশাপাশি 2 লাখ টাকা অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করাবে প্রশাসন।
প্রতিদিনের মতো বর্জ্য ব্যবস্থাপনার কাজে বেরিয়েছিলেন শেফালী বেগম, কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। শুক্রবার ভোরে সড়ক পরিষ্কারের কাজ করার সময় একটি দ্রুতগতির গাড়ি শেফালী বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। লাইট নেই, আমরা 3টা বাজার একটা লাইটও নাই, আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। খবর পায় সবাই ধরে আসি, আর শুনি যে বাসায় নিয়ে এসে সাথে সাথে গাড়িও ধরতে পারে নাই, তো গাড়ি তো গেছে। সবাই আমার মা আমার জন্য দোয়া করবেন, এটাই সবার কাছে আসে। দুর্ঘটনার পর মরদেহ বাড্ডায় শেফালী বেগমের বাসভবনে নেওয়া হলে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শেফালী বেগমের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে দেয়া হবে চাকরি। পাশাপাশি পরিবারকে 2 লাখ টাকা আর্থিক অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। এরপরেও আমাদের যে আউটসোর্সিং এ কর্মরত আছে যে কোম্পানির কাছে, সেই কোম্পানিও ওনাদেরকে ওনার 1 বছরের পুরো বেতন যা হয় সেটা পরিবারকে দিয়ে দেবে। বাদ জুমা শেফালী বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় অনুপ্রবেশের সময় সাগরে ডুবে 34 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, গত একদিনে কমপক্ষে 60,000 অবৈধ অভিবাসী ছিটমহলে প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা পাঠিয়েছেন স্পেন সরকার। মরক্কো থেকে স্পেনের সেউতা ছিটমহলে ঢুকছে হাজার হাজার মানুষ। কেউ সাঁতরে, কেউ কংক্রিটের ঢাল বেয়ে নেমে, আবার কেউ ভাসমান টিউবের সাহায্যে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে সীমান্ত জুড়ে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিশৃঙ্খলা। সাগর পাড়ি দিয়ে সেউতার প্রবেশের সময় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাছে পাথর ছোড়াছুড়ি করছে মানুষ। একই সাথে সীমান্তে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাতও কাটাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেউতায় সেনা মোতায়েন করেছে স্পেন সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেনাবাহিনী সীমান্তরক্ষীদের সঙ্গে কাজ করবে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে সমন্বয় করে যারা ছিটমহলে ঢুকেছেন তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সময় মরক্কো থেকে আরও কয়েকশো অভিবাসী স্পেনের আরেক অঞ্চল মেলিয়াতেও প্রবেশ করেছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। অভিবাসীদের এই ঢল 2021 সালের মে মাসের ঘটনার মতো। ওই সময় মরক্কো ও সাব সাহারা অঞ্চলের প্রায় 10,000 তরুণ কয়েকদিনের মধ্যে এই ছিটমহলে প্রবেশ করেছিল। ইশিতা আক্তার, সময় সংবাদ। মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম হ্যাক করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট তৈরির বিশাল জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্রেপ্তার 12 জনের মধ্যে ইমিগ্রেশন বিভাগের 6 কর্মীও রয়েছেন। এমন পরিস্থিতিতে অনিয়মের মাধ্যমে ইস্যু করা সব PLKS পাস বাতিলের পাশাপাশি ভুয়া ভিসাধারীদের শনাক্ত করতে দেশ জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন ও ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যৌথ অভিযানে সম্প্রতি ধরা পড়েছে একটি শক্তিশালী জালিয়াতি চক্র। ইমিগ্রেশনের তথ্যমতে 2011 সালের পুরনো টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS পাসের কোঠা অপব্যবহার করে সরকারের রাজস্ব জমা না দিয়েই 1300-রও বেশি জাল ওয়ার্ক পারমিট ইস্যু করেছে চক্রটি। এতে সরকারের প্রায় 24 লাখ রিঙ্গিত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ইস্যু করা সব ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করা হচ্ছে। একই সঙ্গে এসব ভুয়া পারমিট ব্যবহার করে দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে দেশ জুড়ে অভিযান জোরদার করা হয়েছে। আমাদের প্রথম পদক্ষেপ হলো অনিয়ম করে পাওয়া সব টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS বাতিল করা এবং দ্রুত সময়ের মধ্যে পাসধারীদের শনাক্ত
শনাক্ত করা। তারা বেশ কিছু স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে অভিযানের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়। প্রকাশ করলে তারা পালিয়ে যেতে পারে। সিস্টেম হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় এরই মধ্যে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে খোদ ইমিগ্রেশন বিভাগের 6 জন সদস্য আছেন। অভ্যন্তরীণ তথ্য ও সিস্টেমের অপব্যবহারের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট ইস্যুর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অবৈধভাবে ওয়ার্ক পারমিট নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। কোনো ধরনের ছাড় না দিয়ে পুরো সিন্ডিকেটের শেকড় উফরে ফেলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। খেলার খবর। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ দল। 2 দফায় অজি সফরে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। 8 ক্রিকেটার ও 10 অফিসিয়াল সহ প্রথম প্রহরে গেলেন দলের 18 সদস্য। আগামী রোববার দ্বিতীয় প্রহরে সৌম্য, জাকের সহ অস্ট্রেলিয়া যাবেন আরও 10 ক্রিকেটার। বিমানবন্দরের ভিড়ের মাঝেই হঠাৎ চিৎকার তামিম। সমর্থকদের সেই ডাকের জবাবে এক চিলতে হাসি। সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের যে কজনকে ঘিরে স্বপ্ন দেখছেন সমর্থকরা, তানজিদ তামিম তাদেরই একজন। আর সেই নতুন প্রজন্মকে নিয়েই 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। একজন দুজন তারপর একে একে বিমানবন্দরে হাজির হন খালিদ, অমিত হাসানরা। এর কিছুক্ষণ পরেই আসেন দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। এই অজি সিরিজে তার কাঁধে দায়িত্বটা একটু বেশিই থাকবে। অস্ট্রেলিয়া সফরে 2 ধাপে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। প্রথম ধাপে উড়াল দিলেন 8 ক্রিকেটার ও 10 টিম অফিসিয়াল। প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, মোহাম্মদ আশরাফুলরাও আছেন এই বহরে। আর আগামী রোববার রাতে দ্বিতীয় দফায় সৌম্য সরকার, মুশফিক হাসান সহ আরও 10 ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বর্তমানে স্কোয়াডের সব ক্রিকেটারের কাছেই এটা অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সফর, কিন্তু ড্রেসিং রুমে আছেন এমন একজন যিনি সেই কন্ডিশনের সঙ্গে পরিচিত। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। অসুস্থ ছেলেকে রেখে জাতীয় দলের দায়িত্বে উড়াল দিয়েছেন তিনিও। তরুণ ব্যাটারদের জন্য তার অভিজ্ঞতা, পরামর্শ এই সফরে হয়ে উঠতে পারে বড় শক্তি। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে পরিকল্পনা বদলাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই শুরু হবে সিরিজ। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের কন্ডিশনে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে অপেক্ষা করছে টাইগারদের জন্য কঠিন এক পরীক্ষা। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে সেখানে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 23 বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন আছে, চ্যালেঞ্জও অনেক বেশি। নতুন প্রজন্মের কারোই তেমন অভিজ্ঞতা নেই অজিদের বিপক্ষে টেস্ট খেলার। এখন দেখার অপেক্ষা এই সফর কেবলই একটা বিদেশ সফর হয়ে থাকে নাকি ইতিহাস গড়ে দেশে ফেরে টাইগাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত আলোচিত সিরিজ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। ক্রিকেট আঙ্গনে উঠছে নানা গুঞ্জন। ভারতীয় ক্রিকেট দলের 2 দফা স্থগিত হওয়া সফরের ব্যাপারে বিসিসিআই এর সঙ্গে আলোচনায় বসছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা টিম ইন্ডিয়ার। এদিকে ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আলোচনার মাঝে এই হাই প্রোফাইল সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দৃশ্যপট ছিল ভিন্ন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের মার প্যাচে দক্ষিণ এশিয়ার ক্রিকেট আঙ্গন ধীরে ধীরে হয়ে উঠছিল উত্তপ্ত। বাংলাদেশের মাটিতে 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা ছিল ভারতের, কিন্তু ব্যস্ত সূচির দোহাই দিয়ে আইসিসির এফটিপিতে থাকা ওই সফর 2024 ও 25 সালে 2 দফা স্থগিত করে বিসিসিআই।
এরপর 25 ডিসেম্বরে মঞ্চস্থ হয় আরেক নাটক। প্রথমে আইপিএল এর নিলাম থেকে রেকর্ড দামে মোস্তাফিজকে নেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের হুমকির মুখে টাইগার পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় শাহরুখ খানের দল। এবছর 3 জানুয়ারি কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরদিন এর প্রতিবাদে ও নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধীরে ধীরে গলতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ। 22 গজেও দেখা দিয়েছে সম্ভাবনা। এ কারণে আবারও আলোচনায় টিম ইন্ডিয়ার বাংলাদেশ ট্যুর। আগামী মাসে 6টি হোয়াইট বল ম্যাচ খেলতে আসার কথা গৌতম গম্ভীরের দলের। সিরিজ নিয়ে অনিশ্চয়তা দূর করতে বোর্ডের পক্ষ থেকে সরকারের সহায়তাও চাওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি ও টেন্ডার পারচেজ কমিটির চেয়ারম্যান সাইদ ইব্রাহিম। সেখানে নাকি দুদেশের সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন বিসিবি কর্তারা। এসব আলোচনার মাঝেই তামিম ইকবালের ভারত সফর নিয়ে নানা গুঞ্জন। তবে তার চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেপ্টেম্বরে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন বলেই আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই উন্নতিতেই সিরিজ নিয়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। শেষ পর্যন্ত 6 ম্যাচের হোয়াইট বল সিরিজ খেলতে ভারত দল আসলে আরও একবার গ্যালারিতে বসে কোহলি রোহিতের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ পেতে পারেন বাংলাদেশি দর্শকরা। আর্থিক দিক বিবেচনায়ও বিরাট লাভের সুযোগ থাকবে বিসিবির। গুঞ্জন রয়েছে সমস্যার সমাধান হলে সবগুলো ম্যাচ হতে পারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নতুন করে স্পোর্টসে পদকজয়ী ক্রীড়াবিদদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মূলত ক্ষুদে ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রধান। নৈশভোজে আমন্ত্রিত থাকবেন ক্রীড়াবিদদের পরিবারের সদস্যরাও। নতুন কুড়িতে পদকজয়ীরা বিকেএসপিতে 2 মাসের জন্য অনুশীলনের সুযোগ পাবেন। সেখান থেকেই সেরাদের বাছাই করা হবে। এছাড়া নতুন কুড়ির নারী বিভাগের ফাইনালের গোল স্কোরার কিস্কুকে ঘর ও তার মাকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেয়া হয় আর্থিক সহযোগিতাও। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে অবগত করেছেন যে আমাদের যে সকল ক্রীড়াবিদ এই নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত হয়েছে এবং প্রত্যেকটি ক্রীড়াবিদের পরিবার তাদের অভিভাবকদের সাথে নিয়ে তিনি তার যমুনাতে একটি ডিনার করবেন এবং সেই ডিনারে আমরা ওই নতুন করে স্পোর্টসের সকল ক্রীড়াবিদ যারা আপনার পুরস্কৃত হয়েছে এবং আমাদের যে প্রত্যেকটি ক্রীড়াবিদের যে অভিভাবক তাদেরকে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যমুনাতে ডিনার করে তাদেরকে আরও বেশি উৎসাহিত করতে চান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের। ঘুরে দেখলেন জাতিসংঘের বিভিন্ন প্রকল্প। ভিটে মাটিতে ফেরার আকুতি আশ্রিতদের। রাজধানীর নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন। কিছু স্থানে অব্যবস্থাপনায় অসন্তোষ, দ্রুত সমাধানের নির্দেশ। এবং ধর্মের নামে বিভেদ তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় একটি বহল, বললেন বিএনপি মহাসচিব। সরকারি দলের লোকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জামায়াত আমিরের। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।